ওয়েলকাম বন্ধুরা। ধান চাষের একটি বড় সমস্যা হলো বিপিএইচ অর্থাৎ শোষক পোকা। এই শোষক পোকা যদি ধান খেতে লেগে যায়, পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আপনি ধান চাষে যে খরচ এবং পরিশ্রম করে চাষ করেছেন তা সম্পূর্ণ বিফলে যাবে। সুতরাং আগে থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই বিপিএইচ বা বাদামি শোষক পোকা কেন লাগে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে মেন দুটি কারণ আপনি দেখতে পাবেন। বিভিন্ন ইউটিউবার ভাই এই দুটি মন্তব্য করবে: আপনার জমিতে অতিরিক্ত জল থাকলে, দ্বিতীয় হচ্ছে ইউরিয়া বেশি দিলে। এইটা সত্যি, কিন্তু ধান চাষে এই দুটো জিনিস খুব অপরিহার্য। যদি আপনি পেনিক্যাল ইনিশিয়েশন অর্থাৎ যখন কাঠি গোল হয়ে পেটে থোড় আসছে সেই অবস্থা থেকে ধান ফলে গিয়ে পুষ্ট হওয়া পর্যন্ত যদি জমিতে 2 থেকে 3 ইঞ্চি জল না রাখেন তাহলে আপনার ফলন অনেকটা কমে যাবে। আপনাকে জল ওই সময় রাখতেই হবে। আবার আপনাকে প্রতি একরে 50 থেকে 75 কেজি ইউরিয়া দিতেই হবে 3 থেকে 4 কিস্তিতে বিভিন্ন পরিমাণ অনুসারে, এবং এই ইউরিয়া আপনাকে 50 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। যে জমিতে আলু চাষ হওয়ার পরে আমন ধান হয়েছে সেই জমিতে আপনারা প্রতি একরে 50 কেজি ইউরিয়া দেবেন। মিনিমাম 3 বার ব্যবহার করবেন ওই 50 কেজি ইউরিয়া প্রতি একরে, অর্থাৎ 100 শতক জমিতে। আর যে জমিতে কোনো সবজি চাষ বা আলু চাষ হয়নি, পর্যায়ক্রমে ধান চাষই হয়, সেই সকল জমিতে অবশ্যই 75 কেজি প্রতি একরে দেবেন, অর্থাৎ 100 শতকে। আর যে জমিগুলো খুব নিচু জমি, জল সবসময় থাকে, সেখানে ইউরিয়া কোনোভাবেই দেবেন না। আপনারা ডিএপি এবং পটাশ দেবেন। ডিএপির মধ্যে যে ইউরিয়া আছে ওইটাই যথেষ্ট, আলাদাভাবে কোনো ইউরিয়া দেওয়ার দরকার নেই। আমন ধানের জমিতে যদি সঠিক মাত্রায় ইউরিয়া না প্রয়োগ করেন তাহলে আমন ধানের ফলনের অনেক ঘাটতি হবে, কারণ ধানের পাশকাঠি ঠিকমতো আসবে না এবং গাছের উচ্চতা ঠিকমতো হবে না। ধানের ফলন অধিক করতে গেলে অবশ্যই পাশকাঠির সংখ্যা বেশি নিয়ে আসতে হবে এবং গাছের উচ্চতা নিয়ে আসতে হবে। এই দুটি যদি ঘাটতি হয়ে যায় তাহলে ভালো ফলন হবে না। এই দুটিকে নিয়ে আসতে গেলে আপনাকে জমিতে 50 থেকে 75 কেজি প্রতি একরে ইউরিয়া দিতেই হবে, এবং জমিতে পেনিক্যাল ইনিশিয়েশন অর্থাৎ কাস্তর থেকে ধান পুষ্ট হওয়া পর্যন্ত 2 থেকে 3 ইঞ্চি জল রাখতেই হবে। এই দুটি কারণের জন্যেই অনেকে বলে যে বাদামি শোষক পোকা আসে, কিন্তু এই দুটো জিনিসের অভাব কখনো ধান গাছে আপনি আসতে দেবেন না। ইউরিয়া সঠিক মাত্রায় দেবেন এবং জল যথাসময়ে সঠিক মাত্রায় দিয়ে রাখবেন। শুধু আমাদেরকে কন্ট্রোল করতে হবে বিপিএইচ না লাগে। আপনি যদি কোনো কীটনাশকের দোকানে গিয়ে বিপিএইচ অর্থাৎ শোষক পোকা নিয়ন্ত্রণ করার জন্য কোনো ইনসেকটিসাইড চাইলেন, আপনাকে এমন ইনসেকটিসাইড দিল, টাকা বেশি নিল, কিন্তু আপনি জমিতে স্প্রে করার পরে কোনো ফল পেলেন না। শোষক পোকায় আপনার সব ধান শেষ করে দিল। এরকম ঘটনা আপনাদের সঙ্গে যাতে না ঘটে সেই জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসলাম। আজকে এই ভিডিওতে আলোচনা করব বিপিএইচ নিয়ন্ত্রণ করার জন্য 10টি শক্তিশালী কেমিক্যাল টেকনিক্যাল। এই কেমিক্যাল টেকনিক্যাল দেখে আপনারা বীজ কিনবেন। কোন টেকনিক্যালটি কখন ব্যবহার করবেন সেইটিও এই ভিডিওতে আলোচনা করব। প্রতি টেকনিকের ডোজ বলে দেব এবং প্রতি টেকনিক বাজারে কী নামে আপনি পাবেন সেইগুলিও আপনাদের সঙ্গে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথম টেকনিক্যালটি হলো ফ্লোনিকামিড 50% WG। এইটি সিস্টেমিক এবং ট্রান্সল্যামিনার, অর্থাৎ পাতার যে অংশে পড়বে তার বিপরীত অংশেও এই বীজটি পৌঁছে যাবে। এই টেকনিকের বীজ কোন কোন কোম্পানির কী নামে পাবেন? ইউপিএল কোম্পানির উলালা, সাওয়াল কোম্পানির পানামা। প্রতি ড্রামে 8 থেকে 10 গ্রাম দেবেন, অর্থাৎ 15 লিটার জলে আপনারা 8 থেকে 10 গ্রাম দেবেন। দ্বিতীয় টেকনিকটি হলো মনোক্রোটোফস 36% SL। এইটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট। বাজারে আপনারা কোন কোম্পানির কী নামে এই টেকনিকটি পাবেন? ইউপিএলের ফসকিল, সাওয়াল কোম্পানির মনস্টার।
15 লিটার জলে আপনারা 35 ml দিবেন। এই দুটি টেকনিক্যাল ক্লোনিকামিড 50% এবং মনোক্রোটোফস 36% SL যদি ধান গাছের আপনারা প্রিভেন্টিভ হিসাবে আপনারা এই দুটি টেকনিক আগাম দিয়ে রাখেন, তাহলে এই দুটি টেকনিক ব্যবহার করবেন। এরপরে টেকনিকটি হলো টাইজোফ্লু মেজোপিরিম 10% SC, এটি সিস্টেমিক। এইটি বাজারে আপনারা কটেভা কোম্পানির পেক্সানল নামে পেয়ে যাবেন। 15 লিটার জলে 9 থেকে 10 ml দেবেন। এটি যদি আপনারা স্প্রে করেন তাহলে এর অ্যাকশন 20 থেকে 25 দিন পর্যন্ত থাকবে। বিপিএইচ নিয়ন্ত্রণ করার জন্য যত টেকনিক্যাল আছে সবচেয়ে শক্তিশালী টেকনিক্যাল হলো এইটি। আপনি যদি এইটি প্রয়োগ করেন কাস্থর অবস্থায় তাহলে 20 থেকে 25 দিন এর অ্যাকশন থাকবে এবং এইটি প্রয়োগ করে আপনি নিশ্চিত থাকবেন আপনার ওই জমিতে কখনো বিপিএইচ আসবে না। এর পরের টেকনিক্যালটি হলো বুপ্রোফেজিন 15% এবং এর সঙ্গে অ্যাসিপেট 35% WP আকারে থাকবে। এই দুটো টেকনিক একসঙ্গে মিক্স থাকবে। বাজারে কীটনাশকগুলি পাবেন সেগুলি হলো আদামা কোম্পানির টাপুজ, করমণ্ডল কোম্পানির পিরানহা এবং টাটা রেলিস কোম্পানির ওডিস। যদি দেখেন আপনার ধান খেতে শোষক লেগে গিয়েছে অল্প মাত্রায়, তাহলেই আপনি এইটি ব্যবহার করবেন। এই দুটি টেকনিক্যাল সিস্টেমিক এবং কন্টাক্ট, এইটি আপনারা প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে 40 গ্রাম করে দেবেন। এর পরের টেকনিক্যালটি হলো ডাইনেটোফুরান 15% এবং পাইমেট্রোজিন 45% WG। এইটিও সিস্টেমিক এবং কন্টাক্ট। যদি দেখেন আপনার জমিতে শোষক বেশি মাত্রায় লেগে গেছে, এই দুটি টেকনিক একসঙ্গেই ব্যবহার করবেন। এইটি আপনারা পিআই কোম্পানির ডিস্ট্রাপ্টর নামে পেয়ে যাবেন এবং প্রতি ড্রামে অর্থাৎ 15 লিটার জলে আপনারা 13 গ্রাম করে দেবেন। এরপরে হলো পাইমেট্রোজিন 50%, এটি সিস্টেমিক। এইটি প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করতে পারবেন। যে সকল জমিতে শোষক লাগার সম্ভাবনা আছে আগাম স্প্রে করে রাখবেন। বাজারে টাটা রেলিস কোম্পানির ক্লু নামে পেয়ে যাবেন কিংবা ধনুকার অ্যাপ্লাই, আদামার সিগালিট, সিনজেন্টার চেস। এই টেকনিকের বিষ আপনারা প্রতি ড্রামে অর্থাৎ 15 লিটার জলে 12 গ্রাম করে দেবেন। এরপরে বুপ্রোফেজিন 25% SC, এটি কন্টাক্ট আপনারা টাটা রেলিস কোম্পানির ক্লাউড নামে পেয়ে যাবেন। এটি কখন ব্যবহার করবেন? যদি দেখেন পাশের জমিতে বিপিএইচ বা শোষক পোকা লেগে গিয়েছে, তখন এইটি আপনার ক্ষেতে এইটি ব্যবহার করবেন যাতে কোনোভাবেই উড়ে এসে আপনার জমিতে না আসতে পারে। এইটি আপনারা প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে 30 ml করে দেবেন। এর পরের টেকনিক্যালটি হলো থাইমেথক্সাম 25%, এটি সিস্টেমিক। সিনজেন্টার একতারা পেয়ে যাবেন, জেউর মন্ত্রা পেয়ে যাবেন, উইলউড কোম্পানির উইলোজাম পেয়ে যাবেন, ধনুকার অ্যারেভা পেয়ে যাবেন। আপনারা প্রতি ট্যাঙ্কে ধানের জন্য 5 গ্রাম করে দেবেন। এই থাইমেথক্সাম 25% এমন একটি টেকনিক্যাল আপনি ধান ছাড়াও প্রতিটি ফসলে ব্যবহার করতে পারবেন। এটা যদি আপনারা ধানে স্প্রে করে থাকেন তাহলে বিপিএইচ, পাতামোড়া পোকা, মাজরা, থ্রিপস এই বিষের দ্বারা নিয়ন্ত্রণ হবে। আপনারা এই থাইমেথক্সাম 25% কখন দেবেন? যে সকল জমিতে কখনোই শোষক লাগে না আপনারা প্রিভেন্টিভ হিসাবে থাইমেথক্সাম 25% দিয়ে রাখবেন। এরপরে ইমিডাক্লোরোপিড 17.8%, এটা সিস্টেমিক। ধনুকার মিডিয়া, টাটা রেলিস কোম্পানির টাটামিডা, বায়ার কোম্পানির কনফিডর। আপনারা প্রতি ট্যাঙ্কে অর্থাৎ 15 লিটার জলে 10 থেকে 12 ml দেবেন। এইটি কখন ব্যবহার করবেন? যে সকল জমিতে কখনোই শোষক লাগে না প্রিভেন্টিভ হিসাবে আপনারা ইমিডাক্লোরোপিড ব্যবহার করবেন।
এরপরে হলো অ্যাসিফেট 75% এসপি। এইটি কন্টাক্ট টাটা এলিস কোম্পানির অ্যাসাটাপ, আদামার অ্যাসাম্যান, সাওয়াল কোম্পানির স্টারথিন এই নামে পেয়ে যাবেন। প্রতি ট্যাঙ্কে 30 থেকে 40 গ্রাম দিয়ে দেবেন। এই টেকনিকের কীটনাশক যে সকল ধান খেতে কখনোই শোষক লাগে না, কেবলমাত্র প্রিভেন্টিভ ব্যবস্থা রাখার জন্য আপনারা অ্যাসিফেট 75% ব্যবহার করবেন। তাহলে জমির প্রকৃতি অনুসারে আপনারা এই টেকনিকগুলির মধ্যে যে কোনো একটি টেকনিক্যাল ব্যবহার করবেন। যে জমিতে কখনোই শোষক লাগে না সে সকল জমিতে অ্যাসিফেট 75% এসপি, ইমিডাক্লোরোপিড 17.8% এসএল, থাইমেথক্সাম 25% ডাব্লুজি এইগুলির মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন। আর যে সকল জমিতে শোষক লাগার সম্ভাবনা আছে সে সকল জমিতে প্রিভেন্টিভ হিসাবে আপনারা বুপ্রোফেজিন 25% কিংবা পাইমেট্রোজিন 50% কিংবা ফ্লোনিকামিড 50% কিংবা মনোক্রোটোফস 36% এসএল যে কোনো একটি ব্যবহার করবেন। আর যে সকল জমিতে শোষক লাগার প্রবল সম্ভাবনা আছে, আপনি দেখবেন পাশের জমিতে লেগে গেছে কিন্তু আপনার জমিতে এখনও লাগে না, সেই মুহূর্তে আপনারা পেক্সানল ব্যবহার করবেন। কটেভা কোম্পানির পেক্সানল। এই পেক্সানলে টাইফ্লু মেজোপিরিম 10% এসসি ফর্মে আছে। আর যদি দেখেন আপনার জমিতে হালকা পরিমাণ শোষক লেগে গিয়েছে তাহলে বুপ্রোফেজিন 15%, অ্যাসিফেট 35% এই দুটো টেকনিক্যাল যে কীটনাশকের মধ্যে আছে সেগুলি ব্যবহার করবেন। আর যদি আপনার জমিতে প্রচুর পরিমাণে লেগে গিয়েছে তাহলে আপনারা ব্যবহার করবেন ডাইনেটোফুরান 15%, এর সঙ্গে পাইমেট্রোজিন 45% ডাব্লুজি ফর্মে। এই দুটো টেকনিক যে সকল কীটনাশকের মধ্যে আছে সেই কীটনাশক ব্যবহার করবেন, যেমন পিআই কোম্পানির ডিস্টাপটর। যদি জমিতে লেগে যায় এইটি হবে রক্ষা করার একমাত্র কীটনাশক। এই এত যে টেকনিকগুলি বললাম আপনাদের কাছে সরলীকরণ করার জন্য ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেখানে এই টেকনিকগুলির বাজারে কী কী নামে পেয়ে যাবেন, কত ডোজ দিতে হবে, কখন দিতে হবে, কোন টেকনিক কখন দিতে হবে, কোন কোন পোকার ওপর প্রভাব বিস্তার করবে, কোন কোন ফসলে আপনারা ব্যবহার করবেন, ডিটেলস পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে, আপনারা এখানে পেয়ে যাবেন প্রতি টেকনিকের বাজারে কী কী নামে ডোজ, কোন কোন পোকার উপর প্রভাব বিস্তার করবে, কোন কোন ফসলের উপর আপনারা স্প্রে করবেন এবং কোন অবস্থায় স্প্রে করবেন। আপনাদের সুবিধার্থে আমি এইটি টেবিল করে বানিয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। যতটা পারব সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।